আপনি কেন রামকৃষ্ণ মিশনের জমির কথা বললেন, যে আপনি কত কিছু করে দিয়েছেন সেই সময় নিয়ে খোঁটা দিলেন? কেন আপনি রামকৃষ্ণ মিশনের আসানসোলের নির্দিষ্টভাবে তাদের নাম করে রামকৃষ্ণ মিশনকে আপনি দাগিয়েছেন? কোন কার্তিক মহারাজ, কে কার্তিক মহারাজ সেটা তো পরের কথা। তিনটে প্রতিষ্ঠান, বাঙালির গর্বের প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ এবং ইসকন, কেন তিনটে প্রতিষ্ঠানকে আপনি জনসভা থেকে আলাদা করে বললেন? আর আজকে আপনি যে কৌশলটা নিয়েছেন সেটা হলো ড্যামেজ কন্ট্রোল করবার উদ্যোগ। ড্যামেজ কন্ট্রোল কি সত্যি অত সহজ? আপনি বলছেন যে না, আমি সংগঠন নিয়ে বলিনি, আমি ব্যক্তিকে নিয়ে বলেছি, অর্থাৎ আপনি 180 ডিগ্রি ঘুরে গেলেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ মুখ্যমন্ত্রী ফের প্রকাশ্য জনসমাবেশ থেকে রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু কমেন্ট করলেন, মন্তব্য করলেন। তবে এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। উনি বললেন, রামকৃষ্ণ মিশনকে আমি সম্মান করি, কিন্তু আমার ব্যক্তিগত একজনের প্রতি যাবতীয় অভিযোগ। সত্যি কি ড্যামেজ কন্ট্রোল করতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করবো? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। মুখ্যমন্ত্রী যে কমেন্ট করেছেন, কতটা ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব? এই বিতর্ক ঝড় কি থামবে বলে মনে হচ্ছে? দেখো, এটা বিতর্কের প্রশ্ন না। তোমরা কেন এটা বিতর্ক বলছো? এটা বাঙালির অস্মিতাকে সরাসরি আঘাত করা। এটা আজকে উনি বলছেন আমি রামকৃষ্ণ মিশনকে বলতে চাইনি, আমি সংগঠনকে বলতে চাইনি। কেন তাহলে আপনি আসানসোল রামকৃষ্ণ মিশনের নামটা তুললেন? আপনি কেন রামকৃষ্ণ মিশনের জমির কথা বললেন, যে আপনি কত কিছু করে দিয়েছেন সেই সময় নিয়ে খোঁটা দিলেন? কেন আপনি রামকৃষ্ণ মিশনের আসানসোলের নির্দিষ্টভাবে তাদের নাম করে রামকৃষ্ণ মিশনকে আপনি দাগিয়েছেন? আজকে আপনি বলছেন যে না, সংগঠন নিয়ে অত কিছু বলিনি, আমার ব্যক্তি নিয়ে আমার অভিযোগ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কালকে কেন ইসকনের নাম আপনি নিয়েছিলেন? কালকে কেন আপনি ভারত সেবা সংঘের নাম নিয়েছিলেন? দেখো, পরিষ্কার করে বলতে চাই যে এই রাজ্যের বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনোদিন এই কাজ করেননি। এই রাজ্যে প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী ছিলেন, এ রাজ্যে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু দীর্ঘদিন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারা কোনোদিন কোনো রামকৃষ্ণ মিশনকে নিয়ে কোনো কথা বলেননি প্রকাশ্য জনসভায়। মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্য জনসভায় রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠান, পরিষ্কার করে বলতে গেলে যে তিনি পরিষ্কার করে বলেছেন যে আসানসোল রামকৃষ্ণ মিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ মহারাজদের, তার মাধ্যমে কিভাবে ইঙ্গিত করেছেন যে রাজনৈতিক প্রচারের কথা। তিনি প্রশ্ন তুলেছেন ইসকনের ভূমিকা নিয়ে, যে 700 একর জমি না কত দিনে দিয়েছেন, যদিও সেটা বাস্তব না মিথ্যে সেটা কেউ জানে না, কিন্তু জমি দেই না যাই করুন, আপনি ব্যক্তিগতভাবে দেননি। আপনি কিভাবে জনসমক্ষে এনেছেন এই বিষয়টা, যেভাবে আপনি নিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কোন কার্তিক মহারাজ, কে কার্তিক মহারাজ সেটা তো পরের কথা। তিনটে প্রতিষ্ঠান, বাঙালির গর্বের প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ এবং ইসকন, কেন তিনটে প্রতিষ্ঠানকে আপনি জনসভা থেকে আলাদা করে বললেন? আপনি বারবার বলছি, আপনি আপনার অভিযোগ থাকতেই পারে কোনো একজন মহারাজকে নিয়ে, আপনি ভারত সেবা সংঘের দক্ষিণ কলকাতায় অবস্থিত অফিসে গিয়ে সেটা বলতে পারতেন। আপনার আসানসোল রামকৃষ্ণ মিশন নিয়ে কোনো বক্তব্য থাকতেই পারে, আপনি সেটা বেলুড় মঠে গিয়ে হেডকোয়ার্টারে বলতে পারতেন। আপনার ইসকন নিয়ে কোনো বক্তব্য থাকতেই পারে, আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য থাকে আপনি ইসকনের হেডকোয়ার্টার মায়াপুরে যেতে পারতেন। আপনি তা না করে জনসমক্ষে যেভাবে তাদেরকে কিভাবে টাকা পয়সা দেন, জমি দেন, এবং কিভাবে তাদের ভূমিকা এবং নির্বাচনী রাজনীতির সাথে তাদেরকে যুক্ত করে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানকে করেছেন, যেটা কোনোদিন বিধান রায় করেনি, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু করেনি। আপনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি বাঙালির সেরা তিনটে প্রতিষ্ঠান, বাংলার গর্বের তিনটে প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আজকে আপনি যে কৌশলটা নিয়েছেন সেটা হলো ড্যামেজ কন্ট্রোল করবার উদ্যোগ। ড্যামেজ কন্ট্রোল কি সত্যি অত সহজ? একজন মুখ্যমন্ত্রী যখন তার
ভাষণে সরাসরি রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ এবং ইসকনের মতন প্রতিষ্ঠানকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার পরের দিন তিনি 180 ডিগ্রি ঘুরে গেলেও সেখান থেকে প্রশ্ন আসে যে তিনি কোন কোন অবস্থানটা তার সত্যি, আগের দিনের অবস্থান, পরের দিনের অবস্থান। আপনার মুখ আছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনার সাথে পুলিশ প্রশাসন আছে, তাই জন্য আপনি যা ইচ্ছে তাই বলে দিতে পারেন। আপনি একবারও আমাদের ভাবাবেগের কথা ভাবেননি? আপনি রামকৃষ্ণ মিশনের লাখ লাখ শিষ্যের কথা ভাবেননি? আপনি রামকৃষ্ণ মিশনের যে হাজার হাজার শিষ্যের বা হাজার হাজার মানে মহারাজের তিতিক্ষার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে মানব সেবায় তারা যে যুক্ত আছে, একবারও তাদের কথা ভাবেননি? যে কোন রাম মানে কোথায় আসানসোলে এক রামকৃষ্ণ মিশন কি বলেছে তা নিয়ে আপনি প্রশ্ন তুললেন। এবার যদি আপনি এবার কি করেছেন, আপনার কৌশল আজকের দিনে কি হলো? আপনি বলছেন যে না, আমি সংগঠন নিয়ে বলিনি, আমি ব্যক্তিকে নিয়ে বলেছি। অর্থাৎ আপনি 180 ডিগ্রি ঘুরে গেলেন। গতকালের যে বক্তব্য ছিল আর আজকের বক্তব্যের মধ্যে আপনি একটা ফারাক আনলেন, কারণ সমাজ থেকে চাপ তৈরি হয়েছে, সমাজের নানা স্তর থেকে আপনাকে নিন্দা করা হচ্ছে, সমাজের সর্বস্তর থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে আপনি বাঙালির সেরা 3টি প্রতিষ্ঠানকে নিয়ে রাজনীতি আঙ্গিনায় নিয়ে এসছেন। এইবার আপনি সংগঠনগুলো বাদ দিয়ে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ বা ইসকনকে বাদ দিয়ে ব্যক্তির উপর গুরুত্ব দিলেন। ব্যক্তি কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনার অভিযোগ। প্রশ্নটা হচ্ছে, আপনি প্রশ্ন তুলেছেন ব্যক্তি কার্তিক মহারাজ নাকি মুর্শিদাবাদের গোষ্ঠীগত সংঘর্ষের সাথে যুক্ত, ইন্ধন জুগিয়েছে। প্রশ্ন হচ্ছে, যখন গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল মাস দেড়েক আগে বা 1 মাস আগে, আপনার পুলিশ প্রশাসন কি করেছিল? আপনি সেদিন কোনো এফআইআর করেছিলেন? আইনের বাইরে কেউ নয়, আইনের বাইরে কার্তিক মহারাজও নয়, আইনের বাইরে মুখ্যমন্ত্রীও নয়, প্রধানমন্ত্রীও নয়, একজন রিক্সা চালকও নন। তাহলে যদি গোষ্ঠীগত সংঘর্ষ সেদিন, তার পেছনে যদি কোনো একজন ব্যক্তি, মহারাজ, সাধু, যেই হোক না কেন, তার যদি সামান্যতম ইনভলভমেন্ট থাকে, তাহলে আপনার পুলিশ প্রশাসন নীরব ছিল কেন? সেদিন কেন আপনার পুলিশ প্রশাসনের প্রশ্ন তোলেনি? আজকে আপনি আপনার সাফাই গাইছেন যে না, উনি মুর্শিদাবাদের গোষ্ঠীগত সংঘর্ষ, গোষ্ঠীগত উত্তেজনায় ওনার ইন্ধন আছে। তাহলে আজকে যে কথাটা বলছেন, সেদিন কেন আপনার পুলিশ প্রশাসন নীরব ছিল? তাহলে আপনি আজকে নিশ্চয়ই কোনো মোটিভ হয়ে, কোনো মোটিভেশন থেকে সেটা বলছেন, নতুন করে অভিযোগ আনছেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, বহরমপুরের যখন নির্বাচনটা হয়েছিল, 4র্থ দফার নির্বাচন হয়েছিল, বহরমপুরের নির্বাচনের দিন আপনারা কোনো অভিযোগ করেছিলেন ইলেকশন কমিশনের কাছে যে কার্তিক মহারাজ নামক এই ব্যক্তি, তার উস্কানিতে বা তার প্রভাবে আপনার দল, আপনি শাসক দল, আপনারা পুলিশ চালান, আপনারা বুথে এজেন্ট বসাতে পারেননি, আপনারা তৃণমূল কংগ্রেস ইলেকশনে এজেন্ট বসাতে পারেননি, নির্বাচনের দিন আপনারা ইলেকশন এজেন্ট বসাতে পারেননি। এই অভিযোগটা আপনারা কি ইলেকশন কমিশনে করেছিলেন? সেদিন ইলেকশন কমিশনের কাছে কোনো অভিযোগ দায় করেছিলেন? তারপরে প্রেস কনফারেন্স কি করে বলেছিলেন এই কার্তিক মহারাজের জন্য বহরমপুরের একের পর এক বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী এজেন্ট দিতে পারেনি? তাহলে সেদিন ইলেকশনের দিন যদি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ না করে থাকেন যে তার জন্যই আপনারা ইলেকশন এজেন্ট দিতে পারেননি, তাহলে আজকে কেন নতুন করে অভিযোগ আনছেন? তার মানে রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ এবং ইসকনকে জড়িয়ে দিয়ে যে ভয়ঙ্কর অবস্থান আপনি তৈরি করেছেন, আজকে সেই ড্যামেজ থেকে বাঁচার জন্য আপনারা এই সংগঠনগুলোকে বাদ দিয়ে আপনি ব্যক্তিকে এবার টার্গেট করেছেন। অর্থাৎ আগে কখনো অভিযোগ করেননি গোষ্ঠীগত সংঘর্ষে কার্তিক মহারাজের নাম, আগে কখনো আপনি অভিযোগ করেননি, ভোটের দিনে অভিযোগ করেননি যে এজেন্ট বসাতে পারেননি কার্তিক মহারাজের জন্য। আজকে নতুন করে আপনি অভিযোগ আনছেন, কার্তিক মহারাজকে সিঙ্গেল আউট করছেন, আর যাতে করে যে সমাজের চাপ তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশনকে যুক্ত করার ফলে, ভারত সেবা সংঘকে যুক্ত করার ফলে বা ইসকনের নাম নেওয়ার ফলে, সেই চাপ থেকে বাঁচার জন্য, সেই চাপ থেকে রেহাই পাওয়ার জন্য আজকে আপনি কিন্তু ব্যক্তি মহারাজকে গুরুত্ব দিচ্ছেন, ব্যক্তি মহারাজকে টার্গেট করে তার বিরুদ্ধে অভিযোগ আনছেন। সেই অভিযোগ সত্যি মিথ্যে সেটা তো ন্যায় বিচার ঠিক করবে, সেটা পুলিশ আইন আদালত ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেদিন আপনি কেন অভিযোগ করেননি? কেন গোষ্ঠীগত যে উত্তেজনা তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, সেদিন আপনি কার্তিক মহারাজকে নিয়ে অভিযোগ করেননি কেন? আজকে নতুন করে করছেন কেন? সেদিন কেন, ভোটের দিন কেন আপনি বলেননি যে এজেন্ট, তৃণমূল কংগ্রেস এজেন্ট বসাতে পারেননি কার্তিক মহারাজ নামক একজন সর্বশক্তিমান ব্যক্তির জন্য?
আজকে কেন অভিযোগ আনছেন? নির্বাচন কমিশনে কেন অভিযোগ করেননি যে কার্তিক মহারাজের জন্য ইলেকশন বিঘ্নিত হয়েছে? আজকে কেন নতুন করে অভিযোগ আনছেন? আজকে আপনি অভিযোগ আনছেন কারণ যেহেতু রামকৃষ্ণ মিশনের নাম করে আপনি একাধিক মন্তব্য করেছেন, আসানসোল রামকৃষ্ণ মিশনকে সামনে রেখে আপনি একাধিক কথা বলেছেন, রামকৃষ্ণ মিশন নিয়ে আপনি ইসকন নিয়ে একাধিক কথা বলেছেন, ভারত সেবা সংঘ নিয়ে একাধিক কথা বলেছেন। এই তিনটে মানুষের প্রাণের প্রতিষ্ঠান, আবেগের প্রতিষ্ঠানে আপনি যখনই হাত দিয়েছেন সেই মুহূর্তে দুটো সমস্যার মধ্যে আপনি পড়েছেন। একটা হলো বাঙালির যে আবেগ, বাঙালি এটা মেনে নিতে পারে না। রামকৃষ্ণ মিশন থাকবে কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। ফলে রামকৃষ্ণ মিশনের সম্পর্কে যে কথা আপনি বলেছেন তার থেকে মানুষের তরফ থেকে ভীষণভাবে তীব্র প্রতিবাদ আসছে, ধিক্কার আসছে। ফলে সেইখান থেকে এইবার আপনি সেই আঁচ থেকে বাঁচার জন্য ব্যক্তি কার্তিক মহারাজকে টার্গেট করেছেন, যে ব্যক্তি কার্তিক মহারাজের মধ্য দিয়ে যদি বেঁচে যাই তো হয়ে গেল। কারণ কি ব্যক্তি কার্তিক মহারাজ নানা রকম তার সমস্যা থাকলেও থাকতে পারে, ফলে তাকে সামনে রেখে যদি আমি এই আমার বক্তব্য থেকে বেঁচে যাই, সেই কৌশল আপনি নিয়েছেন। কিন্তু মনে রাখবেন যে বাঙালির জীবনে কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত রামকৃষ্ণ মিশন নিয়ে কথা বলেনি। বাঙালির কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ভারত সেবা সংঘকে নিন্দা সূচক ভাবে কোনো কথা বা ইঙ্গিত করেননি, ইসকন সম্পর্কে এই ধরনের কথা বলেনি। আপনি প্রথম মুখ্যমন্ত্রী এটা করলেন। এবং একই সাথে দ্বিতীয় একটা কারণ হতে পারে যে আপনি কেন কার্তিক মহারাজকে সিঙ্গেল আউট করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন। কারণ আপনি যে পোলারাইজেশনের কথা বলছেন, হিন্দু পোলারাইজেশনের কথা বলছেন, এই তিনটে প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে বিজেপি যে খেলা খেলে, অর্থাৎ বিজেপির মাঠে গিয়ে আপনি খেলতে চেয়েছেন। মেরুকরণের রাজনীতিতে বিজেপি হলো ভারত চ্যাম্পিয়ন আর আপনি পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন। তাহলে ভারতবর্ষ চ্যাম্পিয়নের সাথে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন যদি খেলতে চায়, এই খেলা কিন্তু কঠিন খেলা। যেই মুহূর্তে আপনি এই তিনটে প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে শুরু করেছেন, সেই মুহূর্তে বিজেপি বল লুফে নিয়ে তারা পরিষ্কার করে বলতে চাইছে যে হিন্দু প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিষাদগার করছে, তৃণমূল কংগ্রেস বিষাদগার করছে, কারণ ওনার মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে হবে, সংখ্যালঘু ভোটকে নিজের পক্ষে নিতে হবে। সংখ্যালঘু ভোটকে মেরুকরণ করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন ভাবে এই হিন্দু প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলছেন। ফলে হিন্দু ভোটের আরো পোলারাইজেশনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে বাঁচার উপায় আপনি খুঁজছেন। কিন্তু আবারও বলবো, মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বিচারক নিয়ে বিষাদগার করা আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি। হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে যেভাবে আপনি বা আপনার দল একাধিকবার বিচারপতিদের আক্রমণ করেছেন, সেই আক্রমণ কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে কোনোদিন করতে শুনিনি আমরা। সে বিরান রায় হতে পারেন, সিদ্ধার্থ শঙ্কর রায় হতে পারেন, জ্যোতি বসু হতে পারেন। কোন মুখ্যমন্ত্রীকে এই স্তরে গিয়ে, প্রায় গালাগালি স্তরে গিয়ে অনেক সময় ব্রিক করে সংবাদ মাধ্যমকে দেখাতে হয় আপনার বক্তব্য, কোন মুখ্যমন্ত্রীকে এটা করতে হয়নি। না বিধান রায়কে করতে হয়েছে, না সিদ্ধার্থ শঙ্কর রায়কে করতে হয়েছে, না জ্যোতি বসুকে, বুদ্ধবাবুকে করতে হয়েছে, ব্রিক দিয়ে বক্তব্য শোনাতে হয়েছে। যে বাংলা বাঙালির কথা বলেন, সেটা রামমোহন রায় থেকে শুরু হয়েছিল, বিদ্যাসাগর দিয়ে, রবীন্দ্রনাথ দিয়ে, বিবেকানন্দ, রামকৃষ্ণ দিয়ে, সত্যজিৎ রায় পর্যন্ত যে বাঙালির সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই বাঙালি সংস্কৃতি তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে গেছে? বাঙালি প্রাণের তিনটে প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, বাঙালির অন্যতম প্রতিষ্ঠান ভারত সেবা সংঘ এবং ইসকন নিয়ে যে বক্তব্য রেখেছেন, সেটা ওই নবজাগরণের তৈরি। বাঙালির নবজাগরণ, রামমোহন দিয়ে শুরু হয়েছিল নবজাগরণ, আর নবজাগরণের অন্যতম শেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সত্যজিৎ রায়, সুনীল গাঙ্গুলি। সেই পর্যন্ত সেই নবজাগরণের পিরিয়ডের লোক আপনারা নন, বরঞ্চ বাঙালি নবজাগরণের, বাঙালি কৃষ্টি সংস্কৃতি অন্যতম স্থপতি রামকৃষ্ণ মিশন, বাঙালি কৃষ্টি সংস্কৃতির অন্যতম প্রতিষ্ঠান হলো ভারত সেবা সংঘ, ইসকন। তাদেরকে পর্যন্ত আপনি টার্গেট করছেন। ফলে কোনো মুখ্যমন্ত্রী কিন্তু বাঙালি সংস্কৃতি নিয়ে করেনি। তৃণমূল যে বাঙালি সংস্কৃতি তৈরি করেছে,
সেই সংস্কৃতি কিন্তু ওই রবীন্দ্রনাথের তৈরি করা, সত্যজিৎ রায়ের তৈরি করা সংস্কৃতি নয়, আজকে এটা একটা ভিন্ন সংস্কৃতি। মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্যভাবে স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল, সেটা বাঁচিয়েছে সরকার, ভগিনী নিবেদিতার বাড়ি তৈরি করেছে। কোথাও কি মুখ্যমন্ত্রীর ভাষণগুলো শুনে কি রাজনৈতিক মনে হচ্ছে, নাকি একটা সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন? দেখো, মানে যে যখন রামকৃষ্ণ মিশন যে যখন শাসনে ছিল, মানে আমি ব্যক্তিগত ভাবে জানি ইন্দিরা গান্ধী প্রচুর সাহায্য করেছে। আমি ব্যক্তিগত ভাবে জানি যে ইভেন বামপন্থীদের সাথে কোনো কোনো জায়গায় মানে তাদের সমস্যা থাকলে বামপন্থীরা প্রচুর জায়গায় সাহায্য করেছেন। আমি আবার মানে যখন তারা সরকারে ছিলেন, আমি খুব ভালো করে জানি অটল বিহারী বাজপেয়ী বিপুল সাহায্য করেছিলেন। আমি এটি স্বাভাবিক, সরকারে যে থাকে সেই সাহায্য করে এই ধরনের দাতব্য প্রতিষ্ঠানগুলোকে। যখন মানে এই মানে নরেন্দ্র মোদী কার্যত বন্যা বয়ে দিয়েছেন, মানে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে। ফলে রামকৃষ্ণ মিশনকে সাহায্য করার মধ্য দিয়ে সরকার গর্ব অনুভব করে যে হ্যাঁ, আমার টাকাটা সঠিক জায়গায় পৌঁছলো। টাকাটা আমি সহজে, আমার এখনো মনে আছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে তখন আমি অধ্যাপনা করি, একটা এক্সিবিশনে বুদ্ধবাবু রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে অনুরোধ করেছিলেন, মহারাজ আপনারা খুলুন, একটা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি খুলুন, মেডিকেল ইউনিভার্সিটি খুলুন। তো এই ধরনের অনুরোধ করা হয়। রামকৃষ্ণ মিশনকে বলা হয় যে আপনারা মহারাজ এইটা খুলুন, এই ট্রেনিং সেন্টার খুলুন, এই মেডিকেল কলেজ খুলুন, এই অমুক খুলুন। কারণ তারা এক্সিলেন্সি দেয়। আমরা বাঙালিদের যে কটা ভালো প্রতিষ্ঠান আছে, সেটা রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির হতে পারে, সেটা নরেন্দ্রপুর হতে পারে, সেটা রহরা হতে পারে, সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানগুলো রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত এক্সিলেন্ট প্রতিষ্ঠান। আজকে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নের মুখে আপনি ফেলছেন। আপনি টাকা পয়সা দেন, সেটাকে মানে যেভাবে বলছেন সেটা আত্মসম্মানে লাগছে আমাদের। রামকৃষ্ণ মিশনের প্রতি যারা আমরা আবেগতাড়িত, ভাবাবেগের দ্বারা পরিচালিত, আমাদের মানে রীতিমতন খারাপ লাগছে যে আপনি জনসভায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনকে কিভাবে টাকা দিয়েছেন, কিভাবে বাড়ির টাকা দিয়েছেন ইত্যাদি বলে দাতা হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রশ্নটা হলো আসলে তা নয়। আপনার রাজনীতির মধ্যেই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আছে। আমি তোমায় কিছু দেব, তুমি আমায় কিছু দাও। প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মূল বক্তব্য কি? যে ভাই সবাইকে আমার ক্লায়েন্ট হিসাবে দেখবো। রামকৃষ্ণ মিশনও ক্লায়েন্ট আপনার চোখে, ভারত সেবা সংঘও ক্লায়েন্ট, ভোটারও ক্লায়েন্ট, একজন খেলোয়াড়ও ক্লায়েন্ট, একজন চিত্র পরিচালক ক্লায়েন্ট আপনার কাছে। আর আপনি হলো প্যাট্রন, অর্থাৎ আপনি নানা রকম সুযোগ সুবিধা দেবেন, আর ক্লায়েন্টের কাজ হলো প্যাট্রনের সাথে সম্পর্ক রাখা। ওই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ হলো গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি বিশ্বাস করেন, আপনার দল এরকম পরিষ্কার প্রচারে যাচ্ছে, আমরা লক্ষ্মীর ভান্ডার দেই, ভোটটা আমাকে দিতে হবে, আমরা কন্যাশ্রী দেই, ভোটটা আমাকে দিতে হবে, আমরা মানে সে পার্থ চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি, আমরা অধ্যাপকদের টাকা দেই, ফলে আমাদের কথা শুনতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো স্বাধিকার গুলি মারো, এই কথাটা পার্থ চট্টোপাধ্যায় বলেছিল। মানে সবকিছু আপনারা দেনা পাওনার মাধ্যমে দেখতে চান। রামকৃষ্ণ মিশনকেও আপনার দেনা পাওনা জায়গা থেকে দেখতে চেয়েছেন। সেই কারণে জনসভাগুলোতে আপনি বলছেন যে আমরা রামকৃষ্ণ মিশনকে অমুক দিয়েছি, তমুক দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি। এটার থেকে বিরত থাকুন। খুব পরিষ্কার করে বলতে গেলে সবকিছুই দেনা পাওনা দিয়ে বিচার করবেন না। সবকিছুই আপনি দেনা পাওনা দিয়ে বিচার করছেন, চাওয়া পাওয়া দিয়ে বিচার করছেন। এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে সরকার কোনো কিছু টাকা দিয়ে, মানে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, আপনার ব্যক্তিগত টাকা তো নয় বা কোনো পারিবারিক টাকাও নয়, ট্যাক্স পেয়ার বা করদাতাদের টাকা যথার্থভাবে ব্যবহার করার জন্যই এই ধরনের দাতব্য চিকিৎসা মানে প্রতিষ্ঠানগুলোকে, সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সরকার টাকা দেয়। সেটা কেন্দ্রের সরকারও দেয় বছরকে বছর, রাজ্যের যে যখন সরকারে থাকে তারা দেয়। ফলে এটা নতুন কিছু আপনি করছেন না, নতুনের কোনো আপনার ভাবনা নেই এর মধ্যে। কিন্তু আপনি যেটা করছেন সেটা জনসমক্ষে এমন ভাবে সেই প্রচারটা আনছেন যে প্রচারটার মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশন মতন প্রতিষ্ঠানকে হেয় করা হচ্ছে। দয়া করে এর থেকে বিরত থাকুন। সত্যি মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন দয়া করে বিরত থাকুন। কতটা ড্যামেজ কন্ট্রোল মুখ্যমন্ত্রী করতে পারলেন, কতটা ভাবাবেগ যে আঘাত উনি করেছিলেন কতটা বর্জন করতে পারলেন, দেখো সময় বলবে। দেখো একটা জিনিস আমি তোমায় বলতে চাই, এর একটা কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর এই ভাষণ, তারপরে যে বিতর্ক এবং তাকে নিয়ে যে মানে নানা রকম সমস্যা তৈরি হয়েছে, যেমন জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটা জমি, সেখানে একটা হামলার অভিযোগ এসছে। এই হামলার সাথে সরাসরি কোনো বক্তব্য পক্ষে বিপক্ষে আমি বলতে চাই না, কিন্তু অ্যাট দি সেম টাইম নির্বাচনী প্রচারের মাঝপথে এসে এটা কিন্তু বিজেপির কাছে একটা তুরুপের তাস হয়ে গেল। বিজেপির নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী স্বয়ং জনসভা থেকে দাঁড়িয়ে বলছেন
যে মুসলিম ভোটটা পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সংগঠনগুলোকে হেয় করছেন। ফলে পশ্চিমবাংলায় যে পোলারাইজেশনের রাজনীতি আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি, যে পোলারাইজেশনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর দখল করবার জন্য, মানে কংগ্রেস প্রধান এলাকাগুলো দখল করবার জন্য তিনি ইমাম ভাতা দিয়ে শুরু করলেন, মুয়াজ্জিন ভাতা দিয়ে শুরু করলেন, এবং আইডেন্টিটি পলিটিক্স তিনি যে শুরু করলেন, তার চ্যাম্পিয়ন হিসেবে যখন বিজেপি আসলো 2016 সালের পরে হিন্দু ভোটে নিশ্চিত করবার জন্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় থিসিস যদি তৈরি করে তাকে মুসলিম ভোটারদের কাছে বার্তা দিয়ে, আলাদা করে বার্তা দিয়ে, তাহলে তার অ্যান্টিথিসিস বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশনের মধ্য দিয়ে করেছে। ফলে নির্বাচনের পঞ্চম পর্যায়ে চলছে, প্রচারের মধ্যে এটা ব্যাপকভাবে ইতিমধ্যে এসে গেছে। প্রধানমন্ত্রী বলতে শুরু করেছেন যে কেন রামকৃষ্ণ মিশনকে তিনি মানে সমালোচনার মধ্যে আনলেন, রাজনৈতিক আলোচনার মধ্যে আনলেন, কেন ভারত সেবা সংঘকে আনলেন। এবার কিন্তু এটাকে কেন্দ্র করে একটা মানে পোলারাইজেশনের রাজনীতির আরো তীব্রতা বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একেবারেই কাম্য নয়। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সেটা নরেন্দ্র মোদী হোক, তাকে সমালোচনা এই কারণেই করা হয় যে ইস্যু ভিত্তিতে পার্লামেন্টারি ডেমোক্রেসি হওয়া উচিত। ইস্যু গুরুত্বপূর্ণ, আইডিওলজি গুরুত্বপূর্ণ, মানুষের চাকরি বাকরির ইস্যুগুলোকে বাদ দিয়ে, মানুষের দৈনন্দিন জীবনের ইস্যুগুলোকে বাদ দিয়ে যদি কেবলমাত্র মেরুকরণের রাজনীতির উপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে নির্বাচনটা সম্পূর্ণ হয়ে যায়, তাতে কোনো দল জিতবে, কোনো দল হারবে, কিন্তু দিনের শেষে পার্লামেন্টারি ডেমোক্রেসির পরাজয় ঘটবে। অবশ্যই গণতন্ত্রের পরাজয় নিশ্চিতভাবে ঘটবে যখন রাজনেতারা অন্ন, বস্ত্র, বাসস্থান ছেড়ে এইসব কথার ক্ষেত্রে ফোকাস করবেন। সস্তা রাজনীতি করতে গিয়ে সমাজটাকে আমরা পিছিয়ে দিচ্ছি না তো? প্রশ্ন থাকলেও দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ।